স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কাল ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। অমীমাংসিত ইস্যু নয়, এবার ফরেন অফিস কনসালটেশনে গুরুত্ব পেতে পারে রাজনৈতিক নানা ইস্যু। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের কোনো বিকল্প নেই। দুদেশের সচিবদের নেতৃত্বে নিয়মিত বৈঠকের ধারাবাহিকতায় এবার ফরেন অফিস কনসালটেশন হবে ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় এক নেতার গ্রেফতারে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে দিল্লি। আবার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও চলছে। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে রাজনীতি। এজেন্ডায় থাকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চাওয়া, থাকতে পারে দুদেশের মানুষের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক কি করে দূর করা যায় তা নিয়ে আলোচনা। এফসিও যেটা টাইম ছিল সেই টাইমলি হচ্ছে, মোটামুটি একটা এজেন্ডাতে নিশ্চয়ই আগে থেকেই তৈরি ছিল, সেই এজেন্ডা আলাপ হবে। তার মধ্যে একটা হতে পারে যে শেখ হাসিনার দিল্লিতে উনি কোন অবস্থানে আছেন, উনি কি অ্যাসাইলাম সিকার যদি হয়ে থাকেন তাহলে উনি কি অ্যাসাইলামের যেসব শর্তাবলী সাধারণত আন্তর্জাতিকভাবে গৃহীত সেগুলো কি উনি ফলো করছেন? দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি, যারা ভারত এখানে আসে এসে যেন তাদের কি কনসার্ন আছে সেটা আমাদের জানায়, আমরা আমাদের কনসার্নটা ওদেরকে আমরা জানাবো। এদিকে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই জরুরি। ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণ যেভাবে বলবে সেভাবেই পরিচালিত হতে হবে দলের নেতাকর্মীদের। প্রয়োজনে জান প্রাণ দিয়ে তাদের আস্থা ধরে রাখতে হবে। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে ঢাকা, বরিশাল ও রংপুরের 3টি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে কাজ করতে তাদের নির্দেশনা দেন তিনি। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারেক রহমান। রবিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে রাজনীতিতে, সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। একই সময় রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য পলাতক স্বৈরাচার সর্বত্র বিভেদ তৈরি করেছে। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে, আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। পরে বরিশালে দলের কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যৌথ পদযাত্রা কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে জড়ো হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে রামপুরা ব্যারিকেড দিয়ে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর 3 সংগঠন থেকে 6 সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে দিল্লি। বলেন, ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। দেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত। ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল, স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক ও অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকবে তার প্রতিষ্ঠান, জানান সিসন্স। গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী বছর জাতীয় নির্বাচন প্রশ্নে তিনি জানান, এটা শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত মতামত। নির্বাচন কবে হবে তার ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের সভারেন্টির উপরে যদি আঘাত আসে অবশ্যই আমাদের তাদের নজরে আনবে। কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500-র উপরে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে ভারতের গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তমূলক সংবাদ প্রচার না করে বাংলাদেশে এসে খবর করার আহ্বান জানান প্রেস সচিব। ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পান। যারা এই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার আহ্বান বর্ণনা করেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে 2025 ইলেকশন হতে পারে। তো সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না। প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, রোজায় কোনো সমস্যা হবে না আশ্বস্ত করেন উপপ্রেস সচিব। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে রোজার সময় যাতে আমাদের বাংলাদেশি মানুষ যারা তারা সয়াবিন তেল এবং পাম অয়েল যাতে সাশ্রয়ী মূল্যে পান। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতা পেলেও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়নি দুদক। অর্থ পাচার সহ দুর্নীতির বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি সাংবিধানিক এই সংস্থাটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে, আইনি স্বাধীন হলেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে দুদককে। আর দুদক কর্মকর্তারা মনে করেন, রাজনৈতিক ও আমলাতন্ত্রের হস্তক্ষেপ না হলে দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারবে সংস্থাটি। 1957 সালে দুর্নীতি দমন ব্যুরো গঠন হয়। 47 বছর পর 2004 সালে ব্যুরো থেকে গঠন করা হয় কমিশন। সরকারের অধীনে থাকা দুর্নীতি দমন সংস্থাটিকে আইনিভাবে করা হয় স্বাধীন। দুদকের নথিপত্র বলছে, যখন যেই সরকার ক্ষমতায় থেকেছে সেই সরকারের মন্ত্রী এমপিরা পেয়েছেন দায়মুক্তি তথা ক্লিন সার্টিফিকেট। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে ঢালাও দুর্নীতি মামলা।
আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতার নামে প্রায় 150 দুর্নীতি মামলা করে দুদক। যদিও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রত্যাহার করে সংস্থাটি। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির শতাধিক সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যাদের বিরুদ্ধে ধাপে ধাপে মামলার প্রস্তুতি রয়েছে প্রতিষ্ঠানটির। টিআইবির নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে আসছে সংস্থাটি। আমরা মনে করি যে দুদকের কিন্তু এই যে কর্তৃত্ববাদ বিকাশের একটা অন্যতম ভূমিকা ছিল সুরক্ষাকারী হিসাবে, দুর্নীতি সুরক্ষাকারী হিসাবে। সেই জায়গা থেকে সরে আসার জন্য দুদকের নেতৃত্ব বিশেষ করে এবং জনবলের মধ্যে বিশেষ করে পেশাদারিত্বের পাশাপাশি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হতেই হবে। ক্যামেরার বাইরে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তারা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি তুলেছেন। তবে অনুকূল পরিবেশ পেলে দুর্নীতি দমনে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন সংস্থার মহাপরিচালক। এটা সত্য যে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। অনুকূল পরিবেশ পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কাজ যথাসময়ে করতে পারব বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছার কথাও বলেন তিনি। রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নেতৃত্ব পেলে দুর্নীতি দমন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পারবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে বিএসএফ কোনো তৎপরতা চালালে জবাব দিতে বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাবলম্বীকরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। আহতদের চিকিৎসার খরচ সরকারের কোষাগার থেকে দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। রবিবার বিজেপির উদ্যোগে ছাত্রসহ 8 জনকে সহায়তা করা হয়। বিজেপির কাছ থেকে কেউ পেয়েছেন নগদ টাকা, কারো হাতে গেছে অটোরিকশা, আবার ব্যবসা করার পুঁজি পেয়েছেন কেউ কেউ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচারের জন্য বিজেপি সদস্যদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই পিলখানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে 2009 সাল থেকে এবং এটার চূড়ান্ত পরিণতি 2024-এর এই 5 আগস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফেমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। লেখক গবেষক ফরাদ মাজারের বক্তব্যে উঠে আসে ভারত সরকারের ভূমিকা এবং শেখ হাসিনা প্রসঙ্গ। বলেন, তাকে পুনর্বাসনের চেষ্টা করছে দিল্লি। আসলে শেখ হাসিনা তো ছিল ভারতেরই একটা দালাল স্থানীয়। এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। আদালতের কাঠগড়া ছাড়া বাংলাদেশের কোথাও শেখ হাসিনার জায়গা হবে না, নিজের এমন অবস্থানের কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। গণহত্যার আসামি হয়ে তার বিচার করা, তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেই ছাড়া হাসিনার বাংলাদেশে আর কোথাও জায়গা নেই। প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবে আহতদের সহায়তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে সীমান্তে বিজিবির জন্য কঠোর নির্দেশনার কথা জানান। বিজিবি সব ধরনের কাজই করবে, আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে। যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমই নির্দেশনা আছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বাণিজ্য ও রাজনীতিকে এক করে দেখছে না সরকার। ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও চাল আমদানি করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, ভারত থেকে 1.5 লাখ টন এবং মিয়ানমার থেকে 1 লাখ টন চাল আমদানি করা হবে। একক কোনো দেশের উপর নির্ভর করবে না সরকার। খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে একভাবে নির্ভর করবো না কোনো একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনার চেষ্টা করছি। ভারত আমাদের নিকট প্রতিবেশী, 1.5 লাখ টনের জন্য দেয়া আছে,
হয়তো আমরা আশা করছি এটা আসবে। আমরা বাণিজ্য এবং রাজনীতিকে একসাথে দেখছি না, আমরা বাণিজ্যকে বাণিজ্যের মতো দেখতে চাচ্ছি, কারণ আমরা আশা করছি আমাদের অন্য পক্ষ যারা আছে তারাও সেটা দেখবে। টিকে গ্রুপের আয়োজনে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার রাজশাহী অডিশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিএনবি এলাকা ডানকিং দরবার হলে দিনব্যাপী এই পর্ব অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার বিভিন্ন মাদ্রাসার 105 জন কোরআনের হাফেজ অংশ নেন। আগামী রমজান মাসে দেশের প্রতিভাবান কোরআনের হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপ। কণ্ঠে ছড়াক পবিত্র বাণীর প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে অডিশন পর্ব শুরু হয়েছে। 2 ধাপে বিকাল 4টা পর্যন্ত অডিশন পর্ব অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলার বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান থেকে আসেন কোরআনের হাফেজরা। 2 জন হাফেজ মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। কোরআনের আলো ছড়িয়ে দিতে ও বৈশ্বিক পরিমণ্ডলে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চান শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা এসেছি, অনেক ভালো লেগেছে। এই প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে। আমি প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে। প্রোগ্রামগুলো দরকার, খুবই দরকার আসলে বাচ্চাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের যারা হাফেজ আছে তারা তো সারা বিশ্ব আমাদেরকে অন্য কোনো দিক দিয়ে না চিনলেও হাফেজদের দিক দিয়ে চিনে। এ ধরনের প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মানের হাফেজ বের হয়ে আসবে বলে মনে করেন বিচারকরা। এই প্রতিযোগিতার উদ্দেশ্যটা হচ্ছে কোরআনের আলো মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া। আমাদের তরুণ প্রজন্ম যারা আছে এদিকে কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্যই এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে রাজশাহী কেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা বিভাগ থানা থেকে খুব ভালো ভালো মেধাবী ছাত্র উঠে আসবে, ভালো ভালো হাফেজ আসবে এবং কি তারা পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করার মতো যোগ্যতা রাখে। শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। আমরা প্রত্যেকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি যাতে কেউ যাতে বঞ্চিত না হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করব এবং রোজার মাসে প্রত্যেকটা এপিসোডেই এই প্রোগ্রামটা আমরা চালু রাখবো। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবে 5 লাখ টাকা ও পরিবার সহ ওমরা পালনের সুযোগ। ডিবিসি নিউজ ডেস্ক। পাঠকদের বই পড়ার সুযোগ আরও বিস্তৃত করতে এবছর 28 জেলায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা 393টি লাইব্রেরিতে 1,20,000 বই পৌঁছে দিয়েছে বিকাশ। সহযোগিতায় ছিল প্রথম আলো ট্রাস্ট। কয়েক বছরের মতো এ বছরও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত 21শে বইমেলা প্রাঙ্গণে লেখক, পাঠক, দর্শনার্থীর কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি বিকাশের অর্থায়নে আরও বই কেনা হয়। মেধার বিকাশ ঠেকায় কে স্লোগানে চলে এ বছরের বই সংগ্রহ কার্যক্রম। 5 বছর ধরে বই সংগ্রহ করছে বিকাশ। এ পর্যন্ত দেশে সুবিধাবঞ্চিত স্কুলসহ বিভিন্ন লাইব্রেরিতে 2,67,000 বই বিতরণ করেছে বিকাশ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কোচ কাঞ্চন একাডেমির ব্রেভ বিজনেস কোচিং ব্যাচ 3 ও 4-এর গ্র্যাজুয়েশন সেরেমনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে ব্রেভ গ্র্যাজুয়েটদের উত্তরীয় পরিয়ে দেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা, হ্যাপিনেস কোচ ও ব্রেন ট্রেনার ইলিয়াস কাঞ্চন। এ সময় গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট বিতরণ করা হয়। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কোচ কাঞ্চন একাডেমি 10 লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।